আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা আয়োজিত উদ্যোক্তার গল্প লাইভ আড্ডায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাকলি রাসেল তালুকদার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোভিড-19 এর প্যান্ডেমিক সিচুয়েশনে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন এসেছে আমাদের দেশেও অনেক পরিবর্তন। তবে আমরা আশাবাদী এই জন্য যে আমাদের অর্থনীতিকে সচল রাখতে আমাদের দেশীয় পণ্যের উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। তেমনই একজন উদ্যোক্তার সাথে আজকে আমরা কথা বলবো, আড্ডা দিব। তো আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি, আমাদের সবার প্রিয় মুখ শিরিন সুলতানা অরুণ আপু। আপু, আজকের লাইভে আসসালামু আপনাকে আলাইকুম আপু। আপনাকে স্বাগতম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি ধন্যবাদ কেমন আপু। আছেন বলেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে। আমরা আজকে শুধু গল্প করব, কথা বলবো আমাদের নিজেদের নিয়ে, আমাদের বিজনেসের পথ চলা নিয়ে। আশা করি ভালো একটা সময় কাটবে। তো প্রথমে আপনার কাছে আমার জানতে চাচ্ছি, আমি আপনার কাছে আপনার শুরুর গল্পটা জানতে চাচ্ছি। কবে এবং কিভাবে আপনি ই কমার্সে ব্যবসা শুরু করেছেন, আমাদেরকে একটু সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপু। আপু, ওই যে লকডাউনের সময় আমার অফলাইন বিজনেসটা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমি মানে খুব হতাশ হয়ে পড়ি। মানে ওয়ের সাথে সম্পৃক্ত যখন পড়ি, মনে হলো আপুর মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আপুর নেটওয়ার্কের মনে হয় প্রবলেম হচ্ছে। আসলে যদি অরুণ আপুর কথা বলতে চাই, আমি যখন ইয়েতে অ্যাক্টিভ হই এবং রেগুলার যখন অ্যাক্টিভ হই, আমরা অনেক উদ্যোক্তা আমরা পেয়েছি। এর মধ্যে এক একজন উদ্যোক্তা এক এক নামে পরিচিত হয়েছেন, যারা নিয়মিত ছিলেন। এর মধ্যে অরুণ আপু একজন। এবং আপুকে আমরা কাজু বাদাম আপু হিসেবে চিনি, কারণ যারা কাজ করেন, যে পণ্য নিয়ে কাজ করেন, যে পণ্য নিয়ে পরিচিত হন, অনেক সময় ওই নাম দিয়ে হচ্ছে চেনা যায়। তো আপু যেহেতু কাজু বাদাম নিয়ে কাজ করেন, সেজন্য আপুকে কাজু বাদাম আপু হিসেবে চিনি, শিরিন সুলতানা অরুণ আপু। এবং আপু হচ্ছে রাঙামাটির, আমাদের রাঙামাটির প্রত্যন্ত অঞ্চল থেকে আপু একদম অ্যাক্টিভ ছিলেন শুরু থেকেই, নিয়মিত ছিলেন। এবং উনি কাজু বাদাম, কফি এগুলো নিয়ে হচ্ছে পরিচিতি পেয়েছেন। আর ওনার হচ্ছে জানি, যদি আমি যতটুকু জানি, ওনাকে যতটুকু চিনি, একদম শুরু থেকেই নিয়মিত ছিলেন এবং শুরু থেকেই উনি ওনার পণ্যকে পরিচিত করেছেন। ওয়েতে আমরা যেটা করি, ওয়েতে হচ্ছে আমরা আসলে সেল পোস্ট দিই না। আমাদের সেল সেল লাইভ সেলের জন্য কোনো লাইভ করা হয় না, বা প্রাইসিং এর ব্যাপারটা বলা হয় না। যেটা করি আমরা হচ্ছে প্রোডাক্ট নিয়ে হচ্ছে আলোচনা করি। প্রোডাক্ট সম্পর্কে আমরা আমাদের সবাইকে জানাই, আমাদের পণ্য সম্পর্কে জানাই। আপু তাই করেছেন। আপু কাজু বাদাম নিয়ে সবাইকে জানিয়েছেন, সেই জন্যই কিন্তু আসলে আপু আমাদের মাঝে পরিচিত হয়েছেন। তো আমি শুরু থেকে ওনাকে ওভাবেই চিনি। আজকে যেহেতু আপুর সাথে কথা বলার একটা সুযোগ হয়েছে, আশা করি আপুর নেটওয়ার্ক মানে প্রবলেম যদি ওভারকাম হয়, আমরা আরো কিছু শুনবো, আপুর মুখ থেকে শুনবো। যদিও আপুকে আমি মনে করি যে উইয়ে সবাই ম্যাক্সিমাম পার্সন উইতে আপুকে চিনেন। এবং রিসেন্টলি উনি জয়ী অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং সেরা 10 জনের একজন হয়েছেন। এজন্য পুরো রাঙামাটি যেরকম ভাবে গর্বিত, আমরাও তাই। আমরাও আপুর জন্য গর্বিত। এবং একটা মিথ ছিল আমাদের ওয়েতে, যে ঢাকার ভিতরে যারা আছেন তারা, আপুকে আমরা আবার ফিরে পেয়েছি। এখন আপুর মুখ আপু, থেকে শুনি আসলে। ধন্যবাদ আপু। আপু, লকডাউনের সময় যখন একদম সবকিছু বন্ধ হয়ে যায়, তখন ঘরে বসে বসে আসলে সময় কাটছিল না। তখন ওয়ের সন্ধান পাই এবং ওয়ে জয়েন করি।
এটা ছিল 31শে মার্চ। তো ওয়ে জয়েন করার পর আমি বিভিন্ন জনের পোস্ট পড়তে থাকি যে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই ওয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছে এবং ব্যবসা করছে। ওনাদের এই পোস্ট গুলো দেখে আমি করি যে আমিও যদি এরকম ছবি তুলে পোস্ট করি তাহলে আমার এটা বসে থাকতে হবে না, আমিও একটা কিছু করতে পারবো। আর এভাবে আসলে শুরু হয় আমার। প্রথমে আমি ড্রেস গুলো ছবি তুলি এবং ওয়ে দিতে থাকি এবং আমার পেজে দিতে থাকি, গ্রুপে দেই, এবং বেশ সাড়া পাচ্ছি। তখন আরো আরো উৎসাহিত হই এবং সাত 7ই এপ্রিল আমি রাজীব স্যারের সাথে বলি যে স্যার আমি একটা নতুন কিছু নিয়ে কাজ করতে চাই। আমি তো রাঙামাটিতে থাকি, তো রাঙামাটিতে প্রচুর কাজু পাওয়া যায়, কাজু বাদাম পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি অনুমতি দেন আমি কাজু বাদাম নিয়ে কাজ করতে চাই। তো স্যারের অনুমতি পেয়ে এবং স্যারের আমাকে খুব উৎসাহ দিল যে আপনি করেন, আপনি ওয়ে এই পর্যন্ত কেউ কাজু নিয়ে কাজ করছে না, আপনি এটা নিয়ে আগাইতে পারেন। তারপরে থেকে ইনশাল্লাহ আমি কাজু নিয়ে কাজ শুরু করি। এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার প্রায় 5.5 লাখ টাকা বিক্রি, কাজু, শুধু কাজু বাদাম। এবং সম্প্রতি আমি কাজু বাদামের আচার তৈরি করছি। বেশ সাড়া পাচ্ছি সবার কাছ থেকে। বাহ, ধন্যবাদ চমৎকার! আপু। চমৎকার, শুনেই ভালো লাগছে যে কাজু বাদামের আর আচার হবে। আমরা তো ইলিশ মাছের আচারও পেয়েছি, এখন সামনে কাজু বাদামের আচার পাবো। ভীষণ ভালো লাগছে শুনে। ফিউশন আসছে, আমরা যেরকম কাপড়ে ফিউশন করি, এটা হচ্ছে কাজু বাদামে আসছে। খুব জি ভালো আপু। কিছু পেতে যাচ্ছি আপনার কাছ থেকে। তো আমার হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল এরকম যে শুধু আমার না, মানে আমরা আগে ভাবতাম যে কাজু বাদামটা আমাদের দেশে হয় না, এটা বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় এবং প্রাইসটা অনেক হাই হয়। তো আহ, বাইরে থেকে আমদানিকৃত কাজু বাদামটা আমরা বেশিরভাগই পেয়ে থাকি। তো আমি আসলে ওয়েতে আমি স্পেশালি বলবো, এবং আমার মনে হয় আমার ধারণা অন্যরাও তাই, আহ, যারা ওয়েতে আছেন তারা হচ্ছেন আপনার মাধ্যমে প্রথম জানতে পেরেছেন যে ওইটা হচ্ছে আমাদের কাজু বাদামটা আমাদের দেশে হচ্ছে আহ, পাওয়া যায়। তো আমি জানতে চাচ্ছি, আপু, যে বাংলাদেশের কোন অঞ্চলে কাজু বাদামটা পাওয়া যায় এবং কত ধরনের কাজু বাদাম আছে? ধন্যবাদ আপু। আপু বাংলাদেশের বিশেষ করে পাহাড়ি অঞ্চল, আমাদের পার্বত্য জেলাতে 3 ডিস্ট্রিক্টে কাজু বাদাম পাওয়া যায়: খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি। তো বিশেষ করে রাঙ্গামাটি, বান্দরবনের রুমাতে বেশি চাষ হয়। তো আপু আমি সম্প্রতি একটা বান্দরবন রুমাতে গেলাম, কৃষকদের সাথে কাজু বাদাম নিয়ে কথা বললাম। আহ, মানে ওদের ওদের কাজু বাদাম সম্পর্কে জানতে পারলাম আপু। তবে অন্যান্য ডিস্ট্রিক্টেও হয়, বিশেষ করে পাহাড়ি অঞ্চল যে অঞ্চলগুলোতে আছে ওইখানেও কিছু কিছু কাজু বাদাম চাষ হয়। কিন্তু বেশি কাজু বাদাম চাষ হয় আপনার রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলা, এই 3 ডিস্ট্রিক্টে আপু। থ্যাংক ইউ, আমরা জানলাম নতুন করে। নতুন আগেও জেনেছি আপনার কাছ থেকে, এখন আমাদের দর্শকরাও জানতে পেরেছেন। আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন হচ্ছে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের মেয়েদের সমস্যা। আমরা মেয়েরা যারা কাজ করি, বিশেষ করে ঘরের বাইরে গিয়ে কাজ করাটা আমাদের সমাজ এখনো ওরকম ভালো চোখে নিতে পারে না। আর জি যদি বিষয়টা জি হয় আপু। ব্যবসায়িক বিষয় হয়, তাহলে সেটা আরো নেগেটিভলি একটা ইম্প্যাক্ট আমরা সমাজে দেখতে পাই। তো আমি জানতে চাচ্ছি যে একজন মেয়ে উদ্যোক্তা হিসাবে, একজন মহিলা উদ্যোক্তা হিসাবে আপনি সমাজে কাজ শুরু করতে যে কি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে সেগুলো ওভারকাম করেছেন? ধন্যবাদ আপু। আপু আমরা পুরুষ মানসিক বাইরে যে কাজ করি বা ব্যবসা করি, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে মহিলাদেরকে খুবই ডিসকারেজ করা হয়। মানে আমরা বিভিন্ন কাজে বাধাপ্রাপ্ত হই। যেমন আমি যখন প্রথম দিকে যখন ব্যবসা শুরু করি আপু, আমার তখন ব্যাগ ব্যাগ নিয়ে ব্যবসা করতাম আমি। পুঁতি দিয়ে ব্যাগ বানাইতাম। তখন যখন আমি আহ, আমার পিছন দিয়ে বলা হতো যে এই তো ব্যাগগুলি যাচ্ছে, মানে ঘটনাটা এরকম যে আমি ব্যাগ বানাই, ব্যাগ বিক্রি করি। তা আমার নামটা হয়ে গেছিল ব্যাগওয়ালি। তারপরে যখন কাপড় নিয়ে, বিশেষ করে তখন তো দোকান ছিল না, শোরুমটা ছিল না। তো মাঝে মাঝে স্কুলে যেতাম কাপড় নিয়ে ব্যাগে ভর্তি করে। তারপরে মানে সবাইকে দেখাইতাম যে আমার এই প্রোডাক্টটা আছে। তখন তারা আমাকে বলতো, আমি যখন চলে আসতাম তখন বলতো মহিলা খেয়ে দিয়ে কোনো কাজ নাই, স্কুলের মধ্যে আসে কাপড় বিক্রি করার জন্য। তো
আসলে খুব খুব খারাপ লাগতো তখন। কিন্তু বাসায় এসে যখন আমি বলতাম আমার হাজবেন্ডকে যে এই এরকম বলে পিছন দিয়ে, তখন ও আমাকে খুব সাপোর্ট দিত। সবসময় বলতো যে মানুষ বলতে পারবে, কিন্তু তুমি যখন একবেলা না খেয়ে থাকবে তখন কিন্তু কেউ তোমার খাবার দিবে না এনে বাসায়। মানুষ বলতে পারবে কিন্তু কিছু করে দিবে না। তো এভাবে সব সময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে। যেমন কাজু বাদাম নিয়ে ব্যবসা করার ক্ষেত্রেও সেম সেম ঘটনাই আমার ক্ষেত্রে হয়েছে, যে কাজু বাদাম নিয়ে মহিলা ব্যবসা করবে, মহিলা আবার কাজু বাদাম নিয়ে কিভাবে ব্যবসা করে, বাদামওয়ালি, অনেকে আমাকে বাদামওয়ালি বলে ডাকে। তো আমার কাজু বাদাম আপু আমাকে ডাকে, আমার এজন্য আমি নিজেকে খুব গর্ববোধ করি। এটা আমার কাছে লজ্জাজনক কিছু মনে হয় না যে আমি বাদাম বিক্রি করি, বাদাম আপু বলে, কাজু আপু বলে। এটা আমার কাছে খুব মানে গর্বের বিষয়। তো তো আমি সব আমার দেশের প্রত্যেকটা নারীকেই বলবো যে আপনারা লোকের কথা না ভেবে, কে কি বললো পিছনে সেটা না শুনে আপনার নিজের কথাটা শুনেন। আপনার মন কি চায়, আপনি কি করতে চান, সেটা জেনে বুঝে যদি আমরা আগাইতে পারি, ইনশাল্লাহ আমরা মহিলা নারীরা অবশ্যই এগিয়ে যাব। এখন তো অনেক নারীরা বাইরে কাজ করতে যান, এবং আমরা উদ্যোক্তা অনেক নারী, বিশেষ করে উই উই থেকে আমরা অনেক নারী উদ্যোক্তা বের হয়েছি। আর ভবিষ্যতে ইনশাল্লাহ আরো আমরা অনেক অনেক দিকে মানে ভালো করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপু। ইনশাল্লাহ। শুধু আপনি না, আপনাকে নিয়ে আমরাও গর্ববোধ করি। এটা আসলে লজ্জার কিছু নাই। আপনি কাজু বাদাম নিয়ে কাজ করেন, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আহ, সিদ্ধার্থদের পরিচালনায় বিশ্ব বাংলা আয়োজিত উদ্যোক্তার গল্প সাপ্তাহিক অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করতে আগ্রহী হন, তাহলে নিচে নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। তো এখন আবার হচ্ছে অরুণ আপুর কাছে আসতেছি আমরা। আপু, আমি হচ্ছে একটা আপনি লেখালেখি শুরু করার আগে যেটা হয়েছে, আমি দেখতাম যে বাজারে বিভিন্ন ধরনের রোস্টেড কাজু বাদাম পাওয়া যায়, প্যাকেটজাত কাজু বাদাম, যেটা হচ্ছে একটু সল্টেড হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চাদেরকে ওইটা দিতে চাই না, কারণ এটা সল্টেড। আমি জানতে চাচ্ছি আসলে এই রোস্টেড যে আম, কাজু বাদামটা আছে প্যাকেটজাত, সেটাতে কতটুকু পরিমাণ সল্ট থাকে এবং সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত? ধন্যবাদ আপু। আপু যেটা বাজারের মধ্যে থাকে, বাজার থেকে আমরা যেটা প্যাকেটজাত বাদামটা, কাজু বাদামটা পাই, রোস্টেড কাজু বাদামটা, এটাতে প্রচুর পরিমাণে সল্ট থাকে, লবণ থাকে, যেটা আমাদের স্বাস্থ্যহানি হতে পারে। বিশেষ করে যারা আপনার হাই প্রেসারে ভুগেন, ওইসব রোগীদের জন্য অনেক ক্ষতিকর। তো আমি যেটা করি আপু, আমি কাস্টমাইজ যেটা, যে কেউ যদি চায় যে লবণ ছাড়া আমাকে রোস্টেড করে দেন, সেক্ষেত্রে আমি লবণ ছাড়াই করে দিচ্ছি। কেউ যদি বলে সামান্য দেন, সেক্ষেত্রে সামান্য, আবার কেউ বলে একটু বেশি দেন, সেক্ষেত্রে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা করে দিতে পারছি। আর এটা আরেকটা জিনিস যেটা যেটা প্যাকেটজার যেটা, সেটা কবে ভাজা হয় এবং কিভাবে এটা কতদিন, কোনো থাকে না যে এটার মধ্যে কি দেওয়া হয় আসলে। এই যে রোস্টেড বাদামটা মচমচে থাকার জন্য ওরা কিছু মেডিসিন দেওয়া হয়, প্রিজারভেটিভ দেয়, যেটা অনেকদিন যাতে ভালো থাকে। আর আমাদের দেশীয় কাজু বাদাম যেটা, সেটাতে আমরা কোনো প্রিজারভেটিভ দেই না, একদমই সরাসরি আমরা এটাকে প্রসেসিং করে তারপরে রোস্টেড করি। আর নিজের হাতে এগুলো সবগুলো করি বলে আমি মনে করি যে আমি আমার বাচ্চাকে খাওয়াবো, তো অন্য যে বাচ্চারা খাবে তারা যাতে খেতে পারে, সেই হিসাবেই আমরা করি। এজন্য নিশ্চিন্তে আমাদের বিশেষ করে দেশি কাজু বাদামটা খেতে পারেন। আর আমাদের রাঙামাটির কাজুটা খুবই সুমিষ্ট, দেখতে ছোট কিন্তু খেতে অনেক মিষ্টি। জি আপু, সেটা আমার অভিজ্ঞতা আছে, আমি জানি যে আসলে অনেক ভালো। আর আমরা কিন্তু যে হোমমেড ফুড নিয়ে যারা কাজ করে, এই জন্যই কিন্তু আমরা তাদের উপর এতটা নির্ভরশীল। বিশেষ করে ওয়েতে যারা কাজ করেন তারা, আমরা জি একদম জি যেটা বলি আপু। না যে আমরা যেটা খেতে পারি সেটাই হচ্ছে, ওনারা সবাই এটাই, তাদের ঘরের খাবারটাই কিন্তু আমাদেরকে প্রোভাইড করেন। সে আপনি যেরকম বললেন যে আমার বাচ্চা যেটা খাচ্ছে সেটাই আমি দিচ্ছি, আসলে আমরাও কিন্তু এটাই চাই। তো আহ খুব ভালো লাগলো শুনে। আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে সম্প্রতি আপনি ওমেন ইন ই কমার্স ফোরাম উইয়েতে জয়ী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, আপনাকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে আপনি উইয়েতে জয়েন করলেন,
এবং ওই থেকে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? থ্যাংক ইউ আপু। আপু আমি জয়ের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। যে জয়, আমি এই জয়ীটা হওয়ার জন্য প্রথমে আমি আমার শ্রদ্ধেয় রাজীব স্যারকে ধন্যবাদ জানাবো। কারণ স্যার সবসময় আমাকে বলতেন যে আপনি তো কথা বলতে পারতেন না, স্যারের এই কথাটা আমি সবসময় বলি, সবকিছুতেই বলি। কারণ আমার কাছে মনে হয় যে স্যারের এই কথাটা যখন আমি শুনি, আমি যখন বলি, আমার মধ্যে একটা আরো বেশি মানে শিখার প্রতি আগ্রহটা বেড়ে যায়। স্যার সবসময় বলতেন যে আপনি করেন, আপনি পড়াশোনা করেন, যে কোনো বিষয় নিয়ে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন এবং এটাকে ফোকাস করেন। তো আমি যেটা করতাম, স্যারের কথা মতো আমি একদম কাজু বাদামটাকেই ফোকাস করতাম। আহ, এবং এই বিষয়ে আমি অনেক রেসিপিও করেছি, স্যারেরই পরামর্শে আমি রেসিপি গুলা করেছি। তো সবকিছু মিলায় আমি বলবো যে জয়ী যে ব্যাপারটা, এই জয়ী আমি না, এই জয়ের জন্য আমি রাজীব স্যার, নিশা আপু এবং আমার উয়ের 11 লক্ষ সদস্য এটার জয়ী। আর আমি হচ্ছে সবাই জয়ী, আমি হচ্ছে তাদের প্রতীক, আমি তাদের প্রতীক হয়ে কাজ করে যেতে চাই আপু। আর আমি আমি চাই যে আমাদের 64টা ডিস্ট্রিক্ট যাতে আমরা একটা পরিবার হয়ে যাই। আর এই এভাবেই আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আমার একটাই ইচ্ছা যে আমি একটা মানে পুরো ওই পরিবারের পুরো 64টা ডিস্ট্রিক্ট যেমন দেশি পণ্য নিয়ে কাজ করছে, ঠিক আমিও আমার প্রচারণার মাধ্যমে আমার রাঙ্গামাটিটাকেও পুরো আমি এক করে ফেলছি ইনশাল্লাহ আপনাদের দোয়া। আর ভবিষ্যতে আমি 64টা ডিস্ট্রিক্টের সাথে ইনশাল্লাহ মানে চেষ্টা করব যোগাযোগ রাখতে আপু। ইনশাল্লাহ, চমৎকার উত্তর, খুব ভালো লাগলো আপু। আপনি হচ্ছেন 11 লক্ষের প্রতীক, আপনাকে নিয়ে আমরা গর্ব করি। তো আপু এই কথার প্রসঙ্গে আমি আসতেছি, ধরেন আমরা আপনি যেটা বললেন যে 64 জেলার সাথে যে আপনার একটা বন্ডিং তৈরির কথা বললেন, আমরা দেখেছি যে একদম শুরু থেকে শুরু থেকে এরকম একটা মিথ ছিল যে ঢাকার ভিতরের উদ্যোক্তারা যে সুবিধাটা পাচ্ছে ঢাকার বাইরে থেকে তারা বঞ্চিত, বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ করছেন তারা ঢাকার উদ্যোক্তা থেকে সুবিধাটা কম পাচ্ছেন। আপনি তো ঢাকার বাইরে থেকে আপনি জয়ী হয়েছেন, আমাদের অনেক ফেভারিট একজন কাজু বাদাম আপু হয়েছেন। আমি জানতে চাচ্ছি যে আপনি কিভাবে এটা পেরেছেন, কিভাবে সাহস করেছেন, এবং এই ব্যাপারে আপনার অভিমত কি? আপু আমি প্রথমেই বলবো যে আমি এই ব্যাপারটা নিয়ে আমি নাসিমা আপুকে এবং আমাদের শ্রদ্ধেয় রাজীব স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে মনোনীত করছে এই এই পুরস্কারের জন্য। আর অবশ্যই আমাদের ওই পরিবারের সব সদস্যকে আমি ধন্যবাদ জানাবো। ওনাদের সাপোর্ট না থাকলে আসলে এটা সম্ভব হতো না। আর আমাদের রাজীব স্যার এবং তিশা আপু সবসময় বলেন যে আমার প্রত্যন্ত অঞ্চলের নারীরা যাতে এগিয়ে আসতে পারে। ঢাকা বড় বড় শহরগুলোতে তারা অনেকটাই এগিয়ে, কিন্তু যারা মফস্বল শহরে থাকে বা প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা অনেকটাই মানে পিছিয়ে আছে সব ব্যাপারে। তো আপুদের মানে ইতেই 64টা ডিস্ট্রিক্টে প্রত্যন্ত অঞ্চল থেকেই আমার মনে হয় এই যে এবারে জয়ীতে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক প্রায় সাতজন মহিলা মানে নারীকেই এই পুরস্কার দেওয়া হয়েছে, ঢাকা শহরে দেওয়া হয়েছে 3জনকে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যন্ত অঞ্চলের নারীরাও কিন্তু এখন পিছিয়ে নেই, ওনারা এখন অনেক সুবিধা ভোগ করছে। এবং কিছু কিছু সমস্যা হচ্ছে নেটের জন্য এবং কুরিয়ারের জন্য, যেটা আমি বারবারই একই কথা বলি যে কুরিয়ার সার্ভিসটার জন্য অনেকের একটু সমস্যা হচ্ছে। আর বাকি সবকিছু কিন্তু রাজীব স্যার, নিশাপুর তত্ত্বাবধানে অনেক ভালোভাবেই সবকিছু সম্পূর্ণ হচ্ছে ইনশাল্লাহ। এবং ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলের নারীরা আমার মনে হয় বড় বড় শহরের সাথে টক্কর দিয়ে চলতে পারবে, আমি এই বিশ্বাস রাখি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আসলে আহ আসলে তাই, আপনাদেরকে দেখে যে 7জন নারীর কথা বলেছেন তাদেরকে দেখে কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে আরো অনেকে এগিয়ে আসবে, আরো অনেক ভালো কিছু পাবো। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশ্ব বাংলা আহ, আয়োজিত সাপ্তাহিক অনুষ্ঠান উদ্যোক্তার গল্প। আপনারা যদি এই অনুষ্ঠানে একজন উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ করতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন, ফোন দিয়ে যোগাযোগ করুন। তো আমরা হচ্ছে আবার চলে আসি অরুণ আপুর কাছে। আপু, আহ
আমি আসলে এখন একটা সিক্রেট জানতে চাইবো, সিক্রেটই বলবো, কারণ হচ্ছে আমাদের যারা নতুন উদ্যোক্তা বা আমরা যারা রেগুলার কিন্তু এখনো ওভাবে পরিচিত পাচ্ছি না, তাদের কাছে ব্যাপারটা সিক্রেটই। কারণ এরকম দেখবেন যে অসংখ্য প্রশ্ন পান যে আমি তো ওয়েতে রেগুলার, আমি রেগুলার অ্যাক্টিভ, কিন্তু আমি ওভাবে পরিচিতি পাচ্ছি না, আমার নিজের পরিচিতি হচ্ছে না, আমার প্রোডাক্টের পরিচিতি হচ্ছে না, বা আমাকে অনেকে চেনেন না। তো আসলে এই সিক্রেটটা কি যে ওয়েতে আপনার নিজের পরিচিতি, আপনার যে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং সেটা এবং আপনার পণ্যের পরিচিতিটা আপনি কিভাবে করেছেন, এই সিক্রেটটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন। আপু, আমাদের শ্রদ্ধেয় রাজীব স্যার সবসময় বলতেন যে আপনারা নিজের পরিচিতি বাড়ান, নিজেকে ব্র্যান্ডিং করেন, তারপরে আপনার পণ্যকে ব্র্যান্ডিং করেন। আর সেই জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। সবচেয়ে বড় হয়েছিল যে আমাদেরকে বলতেন যে আপনারা বিভিন্ন পোস্ট পড়েন, 100 কমেন্ট করেন, 100 পোস্ট পড়েন এবং 100 কমেন্ট করেন। আসলে সিক্রেটের কিছু নাই এখানে। এখানে সবচেয়ে বিষয় যে আমাদেরকে 100 পোস্ট প্রতিদিন, যদি আমরা 100 পোস্ট করে 100 কমেন্ট করতে পারি, তাহলে আমরা অনেকগুলো বিষয় জান, এবং 100 কমেন্ট 100 জন মানুষের কাছে যাবে। তো 100 জন হয়তো চিনবে না, কিন্তু প্রথমে হয়তো 2 জন, 4 জন, 5 জন, এভাবে একটা পরিচিতি বাড়বে। নিজের পরিচিতি বাড়বে, সাথে নিজের পণ্যের পরিচিতি বাড়বে। আর এটাই আমার আমার একটা secret, যেভাবে এবং কমেন্ট করব নিজের পণ্য এবং নিজেকে পরিচিত করার জন্য। এটা হচ্ছে আসলে সিক্রেট, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে স্যার রাজীব আহমেদ স্যার যখন বলতেন যে আপনারা 100 কমেন্ট করেন, আপনারা অ্যাক্টিভ থাকেন, তখন আমরা এটাকে হয়তো অনেকে নেগেটিভলি নিয়েছেন, অনেকে পজিটিভলি নিয়েছেন। 100 কমেন্ট করা মানে যে শুধু গদ বাঁধা আমি অভিনন্দন শুভেচ্ছা জানাইলাম তা না। 100 কমেন্ট মানে হচ্ছে আমি নিজেও কমেন্টের মাধ্যমে পরিচিত হয়েছি, সেজন্য আমি জানি যে আপনার কমেন্টটা হচ্ছে অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট হলে আপনাকে আলাদাভাবে নজরে পড়বে, এটাই স্বাভাবিক। আপনি একটা পোস্ট করে যখন কমেন্ট করবেন, ওই পোস্টের ব্যাপারে আপনার নিজের নলেজটা শেয়ার করবেন, এখান থেকে আপনি নিজেও শিখবেন, আপনার কমেন্টের মাধ্যমে অন্যরা শিখবে, এভাবে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটা হয়। আর সিক্রেটটা জি হচ্ছে আপু। ওইখানে যে অ্যাক্টিভ থাকা। আচ্ছা, তো আমরা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথা জানলাম আপনার কাছ থেকে, যারা নতুন আছেন তাদের অনেক উপকার হবে। তো এখন আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আমরা দেখি যে বিভিন্ন রেসিপিতে, যেমন বিভিন্ন বলবো যে রেস্টুরেন্ট বলেন বা বিয়ে বাড়িতে বলেন, বা আমাদের নিজেদের যখন একটু ডিফারেন্ট কিছু রান্না করি, তখন কিন্তু আমাদের কাজু বাদামটা দরকার হয়, বিভিন্ন রেসিপিতে আমরা অ্যাড করি কাজু বাদামটা। তো আমার প্রশ্ন এখানে যে আমরা যে বিভিন্ন রেসিপিতে অ্যাড করি যে কাজু বাদামটা, সেই কাজু বাদামটা আসলে কোন ধরনের কাজু বাদাম? রেসিপিতে আপু আমরা রোস্টেডটা ইউজ করি, আপনার সেমাই, সেমাই জাতীয় মিষ্টি জাতীয় খাবারগুলোতে, যেটা রান্নার পর আমরা ইউজ করি। সাধারণত এখানে রোস্টেড বাদামটা দেওয়াটাই বেটার। আর যেটাতে আমরা রান্না করি, যেমন আমাদের যেমন ইলিশ, ইলিশ কাজু হতে পারে, তারপরে আপনার ইয়ার পোলাওতে কাজুর পোলাও, এ ধরনের রান্না করব যে আইটেমটা, ওগুলো আমরা ওই কাঁচা কাজুর বাদামটা দিয়েই করি সাধারণত। কারণ ওটা তো তেলে ভাজা হয়, ভাজার পরে এমনি আপনার মানে ভাজা হয়ে যায়। সেজন্য আমরা ওই যে রান্না রান্না করার পরে যেগুলো ইউজ করি ওগুলা ভাজা, রোস্টেডটা দেই। আর রান্না করি যেগুলা দিই সেগুলো আমরা কাঁচাটা দিই। আচ্ছা, মোট কথা অনেক যে সময় দেখা আমরা যায় যে পোলাও। জি আপু, জি আমি বলতে চাচ্ছি যে পোলাও বা আপনার এই মাছ জাতীয়, ইলিশ মাছ অথবা রোস্ট, এগুলোতে আমরা কাজু বাদাম কাঁচাটা বেটে দিই। দিলে ওটা বেশ টেস্ট হয়, খেতে ভালো লাগে। মানে খাবারের টেস্টটা একটু অনেক গুণ বেড়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে কাঁচাটা হচ্ছে আমরা পেস্ট করি, পেস্ট করে তারপরে ইউজ জি করি। জি জি হ্যাঁ, জি আবার বিভিন্ন সালাদে যেটা ইউজ করি সেটা হচ্ছে জি জি আস্ত ভুটাটা। হ্যাঁ, সালাদটা হচ্ছে জি একটু জি টেস্টি হয়। আস্ত। সালাদটা আসলে আমরা যেন গেস্টার সালাদটা যখন ইউজ করি তখন কিন্তু বাদামটার জন্য মনে হয় যে না, এই সালাদটা টেস্টি হয়েছে। জি, ওটা আবার অনেক সময় রোস্টেডটা দিয়ে ভালো হয়। জি রোস্টেডটা দিয়ে ভালো হয়। হ্যাঁ, এটাই আসলে জানতে চাচ্ছিলাম যে কোনটা আহ, আলাদা আছে তো, যেটা রোস্টেড হয় না ভাজা হয় না পেস্ট হয়। আপনি তো হচ্ছে বিশেষজ্ঞ এই ব্যাপারে, তো সেই জন্য আপনার কাছ থেকে জানলাম আর কি।
তো এখন আমি যে যে প্রশ্নে আসবো সেটা হচ্ছে, প্রশ্ন বলতে আমি বলবো যে রাঙামাটি, রাঙামাটি শব্দটার সাথে যেটা জড়িত, ধরুন রাঙামাটি শব্দের সাথে পিনন হাদিটা জড়িত। আমরা যদি মনে জি। করি যে রাঙামাটি থেকে একজন কাজ করছেন, তাহলে সে নিশ্চয়ই পিনন হাদি নিয়ে কাজ করছেন, কাপড় নিয়ে কাজ করছেন। তো অসংখ্য পণ্য আছে, কাজ করার মতো অসংখ্য পণ্য আছে। যেমন জামদানি নিয়ে যারা কাজ করেন, তারা যে শুধুমাত্র একই এলাকা ভিত্তিক হবে, নারায়ণগঞ্জ ভিত্তিক হবে এরকম না, এর বাইরে থেকেও কাজ করতে পারেন। তো বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু তাও মনে হয় যে রাঙামাটির সেই ঢাকা থেকে দূরত্ব অনেক বেশি এবং খুব প্রত্যন্ত অঞ্চল। এখানে যেহেতু কোনো একজন নারী উদ্যোক্তা কাজ করবেন, সিরিয়াস ভাবে কাজ করবেন, তার জন্য কমফোর্ট জোনটা কিন্তু পিনন হাদিটা, যে কাপড়ের এটা। কিন্তু এই জি। যে এত এত পণ্য থাকতে, এত আবার মশলা আছে কিছু রাঙামাটি, এত এত পণ্য থাকতে, আপনি পিনন হাদি, বিশেষ করে পিনন হাদি না হয়ে কেন কাজু বাদাম? আমার প্রশ্নটা ঠিক এই জায়গায়, যে আপনি গতানুগতিক চিন্তা ভাবনার বাইরে গিয়ে কেন এই রিস্কটা নিলেন, সেটা আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপু। আপু, এখানে পিনন খাদি নিয়ে অনেকেই কাজ করে, প্রচুর লোকজন কাজ করছে পিনন খাদি নিয়ে। তো আমার চিন্তাধারা ছিল যে আমি এমন একটা পণ্য নিয়ে কাজ করব যেটা মহিলারা জড়িত না, এবং এটা দ্বারা আমাদের প্রান্তিক পর্যায়ের যে কৃষক, যারা খুব মানে মানে পর্যায়ে আছেন, মানে এ ধরনের এই যে আমাদের নেটের যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি আমরা, তারা সবকিছু থেকে বঞ্চিত। এই বঞ্চিত কৃষকদের সহযোগিতা করার জন্যই আসলে আমি কাজু বাদামকে মানে বেছে নিলাম, যে আমি এটা নিয়ে লেখালেখি করি, এটাকে আমি প্রচার করি। কারণ কাজু বাদাম আজ থেকে 40 বছর আগ থেকে রাঙামাটিতে খাগড়াছড়ি এবং বান্দরবনে চাষ হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত অনেকে, যেমন আমি একটা পোস্ট যখন করি আপু, তখন আমাকে অনেকে 100টা কমেন্ট আসলে তার মধ্যে আমার 10টা কমেন্ট আসে যে এই প্রথম জানলাম যে বাংলাদেশে কাজু বাদাম হচ্ছে। তো এই জানানোটাই আমি মানে একটা পদক্ষেপ হিসেবে নিলাম, যে আমাকে জানাইতে হবে আমার দেশে একটা এত ভালো একটা প্রোডাক্ট হয় কাজু বাদাম, যেগুলো আমরা বাইরে থেকে এনে খাই। তো আমাদের এই দেশি কাজু বাদামটা যদি আমি প্রচার করতে পারি, আমার দেশের মানুষ যদি কাজু বাদামটা খায়, তাহলে তো কৃষকদের উপকার হবে, তাদের পণ্যগুলা বিক্রি হবে, তারা একটু লাভবান হবে। আর এই চিন্তাধারা থেকেই আসলে আমি একটু ভিন্ন ধর্মী কাজু বাদাম নিয়ে কাজ করার চিন্তা শুরু করেছি আপু। আর এইটা সহযোগিতা করেছেন আমাদের রাজীব স্যার, নিশা আপু। ওনাদের মানে পরামর্শ না পাইলে আসলে আমি এটা নিয়ে কাজ করার মতো সাহস পেতাম না। থ্যাংক ইউ আপু। চমৎকার, চমৎকার। খুবই ভালো লাগছে আপনার কথাগুলো শুনতে। আসলে প্রচারইটা হচ্ছে আসল। আমাদের নিজের পণ্যকে প্রচার করতে হবে, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে ওই পণ্যের প্রচার করার জন্য। হয়তো কাজের মাধ্যমের জন্য আপনি এগিয়ে এসেছেন না, এবং আপনার জন্য আমরা সবাই জানতে পেরেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিদ্ধার্থদের প্রযোজনায় বিশ্ব বাংলার সাপ্তাহিক প্রোগ্রাম উদ্যোক্তার গল্প। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি নিজেও এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। যদি অংশগ্রহণ করতে চান, তাহলে নিচের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন। তো আমি হচ্ছে অরুণ আপুর কাছে আবার ফিরে আসছি। আসলে কথা বললে আপনার সাথে আমরা দুজনে একই পথের প্রতীক বলবো, ঘুরে ফিরে সে উই আসে। কথা বলার মাঝখানে উই আসবে। আমাদের জীবনের গল্পটাই এখন উইময় হয়ে গিয়েছে। তো আমি আবার উইয়ের গল্পতে ফিরে আসতেছি। সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক দিন দিন উদ্যোক্তা বাড়ছে, নতুন উদ্যোক্তা। কেউ কেউ আগে থেকে উদ্যোক্তা হয়ে আসছেন, আবার কেউ এখানে এসে দেখে অনুপ্রাণিত হয়ে উদ্যোক্তা হচ্ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, যখন আপনি শুরু করেছিলেন, উইয়েতে যখন শুরু করেছিলেন, আপনি তখন কাজু বাদাম নিয়ে ফার্স্ট আপনি জানানোর উদ্যোগটা শুরু করেছিলেন, তখন তো কাজু বাদাম নিয়ে অন্য কেউ জানাচ্ছিলেন না, আপনাকে প্রথম পেয়েছি। তখন আপনি যে সাড়াটা পেয়েছেন কাজু বাদাম নিয়ে, যে আপনি পোস্টের পরে যে রেসপন্সটা আপনি উই থেকে পেয়েছেন, ওই সময় কেমন রেসপন্সটা পেয়েছেন, এবং বর্তমানে আপনি একজন জয়ী, বর্তমানে আপনি কেমন রেসপন্স পাচ্ছেন, এটা যদি একটু মানে ব্যাখ্যা করতেন আমাদের জন্য আর কি। ধন্যবাদ আপু। আপু, আমি যখন প্রথম লেখালেখি রাজীব স্যারের পরামর্শক্রমে যখন আমি কাজু বাদাম নিয়ে পোস্ট দিই, আপু সত্যি কথা কি, প্রথম দিন থেকে আমি মানে প্রচুর সাড়া পাই।
মানে দেশি কাজু বাদাম হয়, আর আমাদের উই তো দেশি পণ্যের প্ল্যাটফর্ম। আর দেশে কাজু বাদাম হয় এ কথা শোনার পরে অনেকেই মানে প্রথম দিন থেকেই আমাকে অর্ডার দেওয়া শুরু করে দেয় যে আপু আমার কাজু বাদাম লাগবে। আমি মানে ওনাদের সবার এত মানে উৎসাহ পেয়েছি কাজু বাদাম সম্পর্কে। তখন আমি মানে আমার মধ্যে একটা মানে শক্ত ভিত তৈরি হলো যে আমি পারবো এটা নিয়ে আগায় যেতে পারবো ইনশাল্লাহ। আর আর সবার, আর এখন আপু যেটা এখন তো বলতে গেলে আপনার 7 মাস ধরে কাজু নিয়ে লেখালেখি করছে এবং বিক্রি করছি। তো আমার প্রায় 500 অর্ডারেরও বেশি আমি ডেলিভারি দিছি এই পর্যন্ত। তো ইনশাল্লাহ অনেক সাড়া পাচ্ছি, আগেও সাড়া পাচ্ছি, এখন আরো বেশি পাচ্ছি ইনশাল্লাহ। আমার প্রচুর ইনশাল্লাহ। রিপিট কাস্টমার সবচেয়ে যে যারা নিচে একবার, যারা প্রথম থেকে আমার কাস্টমার এবং ওনারা বারবার আমার কাস্টমার হচ্ছেন। এবং আমি এই পর্যন্ত প্রায় 150টা রিভিউ পাইছি আপনার উই থেকে। এবং আমার পেজ এবং গ্রুপে প্রচুর 500-600 হয়ে যাবে আমার পেজ, অনেক আছে। তো সেজন্য আহ, আমি নিশা আপু এবং রাজীব স্যারকে ধন্যবাদ দিব যে আমাকে আমার দেশি পণ্যে এমন একটা পণ্যের এই, সুযোগ করে দেওয়ার জন্য। আর এটার জন্য আমি উইকে ধন্যবাদ দিব, উই না থাকলে এটা সম্ভব হতো না আসলে। কারণ ওই আমার চোখ খুলে দিছে, আমি আসলে বন্ধ ছিলাম, আমার চোখ বন্ধ করে আমি অন্যদের কাপড় বিক্রি করতাম। যখন আমার মনে হলো যে আমার দেশে আমার এলাকাতে কাজু বাদাম হয়, আমি এটা রেখে অন্যদের ড্রেস এনে আমি ওটা বিক্রি করব, তার চেয়ে যদি আমার প্রোডাক্টটা নিয়ে আমার এলাকাতে যে পণ্যটা পাওয়া যায় এটা আমি সহজলভ্য, আমার তেমন কোনো খরচ হচ্ছে না, এটা আনতে আমি দেখে আনতে পারছি। তো এই সবকিছু বিবেচনা করে আমি আসলে কাজু বাদাম নিয়ে আগানোর সিদ্ধান্ত নিছি। এবং ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি খুব ভালোভাবে আগাচ্ছি, আরো জি আগাইতে জি। পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া। আর আমার ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভবিষ্যৎ প্ল্যান আপু, আমার ভবিষ্যৎ প্ল্যান আমার রাঙামাটির কাজু বাদাম শুধু দেশে না, বিদেশেও যেন সমান ভাবে পরিচিত হয় এবং সুনাম সুনাম সুনামের সাথে বিদেশিরা যেন আমাদের বাংলাদেশের কাজুটাকে গ্রহণ করে। এটা আমার ভবিষ্যৎ ইচ্ছা আপু। ইনশাল্লাহ এটা হবে, খুবই শিগগিরই হয়ে যাবে। আর হচ্ছে যেটা বলেন রিপিট কাস্টমার হচ্ছে আমি বলবো খুঁটি, একটা বিজনেসের খুঁটি হচ্ছে মানে রিপিট কাস্টমার। আপনার মাশাল্লাহ অনেক রিপিট কাস্টমার হচ্ছে। এবং আমি আজকে সকালে মনে হয় আপনাকে বলছিলাম যে আমি আবার রিপিট কাস্টমার হব, কারণ আমি প্লিজ। আর জি বলবো যে জি হ্যাঁ, আপু। ওই ওইয়ের কথা তো স্বীকার করলে হবে না। ওইয়ের জন্য আসলে আমরা, ওইয়ের জন্য আমাদের পণ্য, আমরা আমাদের পণ্য দিয়ে পরিচিত, আমাদের পণ্য নিয়ে পরিচিত। তো ওই এর কথা তো স্বীকার করতে হবে। আর রাজীব স্যারের কথা যদি বলি তাহলে তো শেষ হবে না, কারণ এই আইডিয়াটা আসলে স্যারের মাথা থেকে আসছে যে আমরা সেল পোস্ট না, জি আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্রং করতে হবে, আমাদের পণ্যকে পরিচিত করাতে হবে, আমাদের দেশি পণ্য যে সব দিক দিয়ে সেরা, সব দিক দিয়ে উৎকৃষ্ট। এই যে আপনি বললেন যে আমাদের দেশি কাজু বাদামটা সাইজে হয়তো ছোট হয় কিন্তু অনেক টেস্টি হয়, এবং সেটা কোনো নিঃসন্দেহে অনেক টেস্টি হয়, খুব ভালো হয়, এটা আমি নিজেই প্রমাণ। তো সে এই বিষয়গুলা দেখেন, উইয়ের মতো প্ল্যাটফর্ম না পেলে, নিশাপু যদি উইটা না করতেন তাহলে হয়তো এখানে একটা প্ল্যাটফর্ম আমরা জানানোর সুযোগ পেতাম না। স্যার যদি এই আইডিয়াটা না দিতেন তাহলে আমরা আসলে আমাদের পণ্য নিয়ে কাজ করতাম ঠিকই, কিন্তু এটা আমাদের কাস্টমারদের জন্য, বা শুধু কাস্টমার না, যারা দেশি পণ্যের ব্যাপারে আগ্রহী তারাও হয়তো বঞ্চিত হতেন এটা থেকে। আমরা কিন্তু এখন খুঁজে পাচ্ছি যে সবাই জানার জানার আগ্রহে উইয়েতে আছে, নেয়ার আগ্রহে উইয়েতে আছে। কেউ কাস্টমার হিসাবে আছেন, কেউ কাস্টমার সেলার, দুজন হিসাবে আছেন, একজন একজনের পণ্য কিনছেন। এটাই কিন্তু আমাদের উইয়ের বন্ধন। তো আমি আরেকটা বিষয় সম্পর্কে জানতে চাইবো, কাজু বাদামের ব্যাপারে আমার অনেক প্রশ্ন, অনেক কাজু বাদাম আমার নিজেরও পছন্দ। আর কিন্তু একটা বিষয় আমি জানতে চাচ্ছি, যেমন আমি যখন মানে কনসেপ্ট করছিলাম, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি নিজে সকালবেলাটা কিছু খেতে পারতাম না, কিন্তু সকালে উঠে আমি বাদাম খেতাম প্রতিদিন সকালবেলা। আমি জানতাম না আসলে সকালবেলা উঠে খালি পেটে বাদাম খাওয়াটা আসলে উচিত কিনা, কিন্তু আমি খেতাম, কারণ ওই আর সকালবেলা নাস্তাটা অন্য কিছু খেতে পারতাম না ওই সময়টায়। এই জিনিসটা খুব ভালো লাগতো। তো আমার প্রশ্নটা হচ্ছে আপু এরকম যে সকালবেলা খালি পেটে বাদাম খাওয়াটা কি স্বাস্থ্যসম্মত? আর আরেকটা হচ্ছে ধরেন
যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জি প্রবলেম আছে, কিছু রিউমার থাকে না যে অ্যালার্জি আছে, সে এখন বাদাম খেতে পারবে না। জি তো জি এটার সাথে আপু। কোনো রিলেশন আছে কিনা, খালি পেটে বাদাম খাওয়াটা স্বাস্থ্যসম্মত কিনা, এবং আপনার হচ্ছে অ্যালার্জি যাদের আছে তাদের কোনো প্রবলেম হয় কিনা, এটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন আমার জন্য। জি আপু। আপু, খালি পেটে বাদাম খাওয়াটা কোনো মানে সমস্যা নয় এটা। কারণ আমরা এখন যারা ডায়েট করি, বিশেষ করে যারা ওজন কমাতে চেষ্টা করছি, তারা কিন্তু বাদাম দিয়ে শুরু করি সকালটা। বাদামের সাথে হয়তো বিভিন্ন সবজি সবজির মিক্সড করে বাদাম খায়, অথবা বাদামের সাথে হয়তো একটা ডিম খেলো। তো খালি পেটে বাদাম খাওয়াটা কোনো সমস্যা না। এটা বাদাম মানুষের ফ্যাট কমা, বাদামের যারা মানে খাবার রুচি যাদের বেশি, মানে বিশেষ করে বাতপেটো মানুষ, তারা যদি বাদাম খায় তাহলে খাওয়ার রুচিটা একটু কমে যায়। মানে বাতের খাওয়ার কারণ বাদাম মানুষকে পেটকে ভর্তি করে রাখে। বাদাম খেয়ে এক গ্লাস পানি খেলে অনেকটা সময় আপনার মানে না খেয়ে থাকা যায়। সেজন্য এখন কিন্তু যারা ডায়েট করেন তারা বাদাম খেতে বলেন, মানে একবার দুইবার। তবে বাদামটা আপনার একটা উম, পরিমাণ মতো খেতে হবে, আবার একটু বেশি পরিমাণে খেলেও স্বাস্থ্যহানির সম্ভাবনা আছে। আর আপু, যারা অ্যালার্জির কথা বলছেন, আসলে বাদাম বলতে না, যে কোনো জিনিসে এক একজনের হয়তো ফুলের রেণুতে অ্যালার্জি থাকে, অনেকের হয়তো ধুলাবালিতে অ্যালার্জি থাকে, অনেকের আবার আপনার বাদামও অ্যালার্জি থাকতে পারে। তো বিশেষ যদি কারো কোনো এ ধরনের ধরেন কাজু বাদামেরই যদি অ্যালার্জি থাকে বা কোনো সমস্যা হয়, তাদের জন্য আমার পরামর্শ থাকবে, তারা ডাক্তারের পরামর্শ ক্রমেই খেলে ভালো হবে। আর নর্মালি কাজু বাদামে তেমন কোনো অ্যালার্জি থাকে না। তো অনেকের বললাম তো, এক একজনের এক এক রকম সমস্যা হয়। যেমন অনেকের আবার কলা খেলে ঠান্ডা লাগে। কলা বলে যে কলা ঠান্ডা ঠান্ডা লাগিয়ে যাবে, কলা খেও না। তো কলা খেলে কিন্তু আসলে ঠান্ডা লাগে না, কিন্তু আমাদের এটা মানসিক একটা ব্যাপার থাকে। সেজন্য আমি বলবো, যদি মানসিক ভাবে কেউ মনে করে যে আমার কাজু বাদাম খেলে আমার মনে হয় সমস্যা হচ্ছে, ওনাদের ক্ষেত্রে কাজু বাদামটা অ্যাভয়েড করাটাই বেটার হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে তাই আমাদের হচ্ছে যাদের প্রবলেম মনে হয় তাদের ডাক্তারের কনসালটেন্সি নিয়ে হচ্ছে খাওয়া উচিত। যে কোনো খাবারই আসলে, শুধুমাত্র কাজু বাদাম যে সেই জন্য না, আমাদের হচ্ছে পরামর্শ, খাবারটা ওরকম মেনটেন করা উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী। খুব ভালো সাজেশন দিয়েছেন। তো আমি আরেকটা বিষয় আসছে, যেটা আসলে গুরুত্বপূর্ণ। আপনি যেহেতু আহ, কাজু বাদামের সাথে জড়িত, আমি জামদানি নিয়ে কাজ করি, আপনি কাজু বাদাম নিয়ে কাজ করেন। জামদানির জন্য যখন আমি কথা বলবো, জামদানির বিষয়ে কিন্তু প্রথমেই আমার থাকবে কি তাঁতি। কারণ তাঁতি যদি কোনো কারণে অসুস্থ হয়, কোনো কারণে খারাপ থাকে, তার মানে জি, আমার বিজনেস হোক, আমার মুড না, হোক, সব কিন্তু খারাপ থাকবে। আমার খারাপ হয়ে সবকিছু যাবে। জি। কিন্তু, হ্যাঁ, সব হয়ে যাবে। তো সেটাই জানতে চাচ্ছি যে এই চিন্তাটা থেকে যে আমি যতটুকু আমার প্রতিদিন আমার ফ্যামিলি মেম্বারদের জন্য যতটুকু চিন্তা করি, আমি আমার তাঁতির জন্য আমি ততটুকু চিন্তা করি। আমি যতবার তার সাথে আমার ফোনে কথা হয়, ততবার আমি তাকে হচ্ছে ফোনে বলি, যে জিজ্ঞেস করি যে ফ্যামিলি সবাই ঠিকঠাক আছে কিনা, বাচ্চারা সুস্থ আছে কিনা। আম, কারণ হচ্ছে তারা যদি ভালো থাকে, তাদের মেন্টালিটি ভালো থাকে, তখনই আমার কাজ স্মুথলি হবে। এটা কিন্তু তাদের জন্য যে আমার সহানুভূতি বা তাদের জন্য একদম আমি করতেছি খুব ভালো, আমি এটার জন্য না। জাস্ট এখানেও কিন্তু আমার একটা স্বার্থ আছে, আমাদের দেশের স্বার্থ আছে, যে তারা ভালো থাকলে জি আমরা ভালো থাকবো। তো তেমনই আমি যদি আপনার কাছে জানতে চাই যে কাজু বাদাম এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা মনে করতাম যে দেশের বাইরে থেকে আমদানি হয়, আমরা আহ বাইরে থেকে আমদানিকৃতটা খাচ্ছি এবং অনেক হাই প্রাইস দিয়ে খাচ্ছি। এখন আপনার জন্য যে জানতে পারছি যে না, এটা আমাদের দেশেই চাষ হচ্ছে, চাষি আছে, প্রত্যন্ত অঞ্চলে চাষি আছে, তারা দিনরাত পরিশ্রম করছে, তারা মানে প্রডিউস করছে বলে কিন্তু আমরা পাচ্ছি, আপনার মাধ্যমে জানতে পেরেছি, এবং আমরা আমরা পাচ্ছি। আমার প্রশ্ন যেটা আপু, আপনি যাদের সাথে কাজ করেন, আপনার জন্য যারা কাজ করে, যে প্রত্যন্ত অঞ্চলের চাষি চাষি ভাইরা আছেন, তাদের জন্য আপনার কোনো প্ল্যান আছে কিনা, তাদেরকে নিয়ে আপনার কোনো ফিউচার প্ল্যান আছে কিনা, এটা যদি একটু ডিটেলস বলতেন। জি আপু, আমার ভবিষ্যৎ প্ল্যান আছে তাদেরকে নিয়ে। আমি সম্প্রতি 4-5 দিন হলো আমি বান্দরবনের রুমাতে ঘুরে আসলাম, কৃষকদের সাথে সরাসরি কথা বললাম, তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। মানে প্রান্তিক পর্যায়ে কৃষকরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের সাথে আলোচনা করে আমি অনেক তথ্য জানতে পারলাম। আহ,
সবচেয়ে মানে কষ্টকর জিনিসটা হচ্ছে আপু, ওনারা কাজু বাদাম চাষ করে কিন্তু ওনারা কাজু বাদাম খেতে পারে না। তার একমাত্র কারণ হয়েছে যে তাদের কাছে কাজু বাদাম প্রসেসিং করার যে মেশিনটা, এই মেশিনটা নাই। আর মেশিনটা খুবই ব্যয়বহুল। আর ওনারা তো গরিব কৃষক, ওনাদের পক্ষে কিনেও সম্ভব না। তো আমার মনে হয় যদি সরকারি ভাবে যদি কোনো সহযোগিতা করা হয় কৃষকদের জন্য, এবং কৃষকরা যদি নিজেদের পণ্যটা সরাসরি প্রসেসিং করে যদি আহ, বিক্রি এবং বাজারজাত করার বিষয়টাও সরকারকে মাথায় নিতে হবে। যদি এই ব্যবস্থাটা করা যায় তাহলে আমার মনে হয় কৃষকরা বেশি উপকৃত হবে। কারণ এই কাজু বাদাম নিয়ে কিছু দালাল প্রকৃতির লোক বের হয়েছে যারা কৃষকদের থেকে খুবই স্বল্প মূল্যে এগুলা কিনে নেয়, এবং তাদের টাকা আছে, আর্থিক অবস্থা ভালো, মেশিন আছে, তারা প্রসেসিং করতে পারে, এগুলা নিয়ে হাই প্রাইজে ওনারা বিক্রি করে। কিন্তু এই প্রাইসটা কিন্তু কৃষকরা পাচ্ছে না, তারা কিন্তু ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তো আমার আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি সবসময় চাবো যে আমার যে কৃষক, প্রান্তিক পর্যায়ের কৃষকরা আছে তারা যাতে উপকৃত হয়। তাদেরকে নিয়ে আমি বিভিন্ন সময় লিখবো ইনশাল্লাহ। আমি এখন থেকেই বিভিন্ন ভিডিও আমি দিচ্ছি, কৃষকদের সাথে যে ধরনের আলোচনা হচ্ছে ওনাদের কথাটাই সরাসরি আমি ভিডিও আকারে পোস্ট দিচ্ছি, যাতে সরকার লেভেলের উচ্চ পর্যায়ে কোনো কর্মকর্তা যদি ওনাদের চোখে যদি পড়ে, তাহলে যদি ওনাদের সহযোগিতা করতে পারেন। কারণ আমাদের মতো উদ্যোক্তারা তো আসলে কৃষক পর্যায়ে যে সহযোগিতা করাটা সম্ভব না। কিন্তু আমি যেটা করব, আমি প্রচার করব, আমি লিখে যাব ওনাদের ওনাদের পক্ষ হয়ে। আর এক্স্যাক্টলি আপু। আমার, জি, জি আপু, জি, ধন্যবাদ এক্স্যাক্টলি। আপু। আসলে এটাই হচ্ছে আমরা যেটা করতে পারি। আমরা আগে কি বলতাম, আমরা কিন্তু আগে বলতাম যে তাঁতিদের অবস্থা খারাপ, তারা খুব মানবেতর জীবনযাপন করছে, তাদের জন্য আমাদের কিছু করতে হবে, এই জন্য আমি আহ এটা চাই ওইটা চাই বা এটা করতে চাই, এইগুলা বলে আসলে বলাটা মনে হচ্ছে, আমার মনে হয় যে গলাবাজি হবে। বললে কোনো জি, সমাধান হবে না, আমাদের যেটা করতে হবে প্রচার করতে হবে, পণ্যের প্রচার করতে হবে। আপনি যদি তুলে ধরেন, তাদের চিত্র তুলে ধরেন, আপনার কাজু বাদাম নিয়ে যদি আপনি দেশ বিদেশে ছড়ায় দিতে পারেন, ইনফরমেশন যদি দিতে পারেন, তাহলে কি হবে, দেশ বিদেশ থেকে কিন্তু কাজু বাদামের ডিমান্ড বাড়তে থাকবে। বাড়তে থাকা মানে কিন্তু তাদের প্রোডাকশন বাড়তে থাকা মানে হচ্ছে তাদের চেঞ্জ হওয়া, তাদের আর্থিক চেঞ্জ হওয়া। তাদের জন্য যদি আমরা কিছু করতে চাই, সেটাই করতে হবে আমাদের। তার জন্য লিখতে হবে, তাদের কথা বলতে হবে আমাদের, লিখে জানাতে হবে, পণ্যের প্রচার করতে হবে, তাদের যে জিনিসটা, তারা যে জিনিসটা নিয়ে কাজ করে সেই জিনিসটার ব্যাপারে আমাদের সবাইকে জানাতে হবে। এই এই উদ্যোগটা যে আপনি শুরু করেছেন, আপনার সাথে অন্য যারা সেম পণ্য নিয়ে কাজ করেন, কাজু বাদাম নিয়ে কাজ করেন, তারা তারা লিখবেন তাদের মতো করে, আপনি লিখবেন আপনাদের মতো করে। একসময় দেখা যাবে যে আপনাদের আগ্রহ দেখে মিডিয়া আগ্রহী হচ্ছে, মিডিয়া লিখছে। মিডিয়া লিখলে কিন্তু গভর্নমেন্ট সচেতন হবে, বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে হয়তো কোনো উদ্যোগ নেওয়া হবে। সেই জন্য আসলে আমাদের প্রথম উদ্যোগটা আমাদেরই নিতে হবে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিদ্ধার্থ দিয়ে প্রযোজিত বিশ্ব বাংলার সাপ্তাহিক প্রোগ্রাম উদ্যোক্তার গল্প। আপনারা যদি উদ্যোক্তা হিসাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান, তাহলে নিচের ফোন নাম্বারে যোগাযোগ করুন। তো অরুণ আপু, আপনার সাথে গল্প করতে কিন্তু খুবই ভালো লাগছে। আর মনে হচ্ছে যে আসলে আমরা পাশাপাশি বসেই কথা বলছি। আর যেহেতু আমি বারবার একই কথা বলি যে আমরা একই পথের আমারও পথিক অনেক ভালো আমরা। লাগছে প্রথমে আপু একটু, জি, জি খুব আপু, ভালো লাগছে আমারও আপনার অনেক সাথে ভালো কথা লাগছে। বলে। আমি প্রথম তো ভয় পাইছি যে কাকলি আপুর সাথে কথা বলবো, কিন্তু এখন তো মনে হচ্ছে যে আপু এত আপন, এত ভালো লাগছে আপনার সাথে গল্প করতে। মনে হচ্ছে না যে আমি গল্পই করছি, আপনার পাশাপাশি বসে গল্প করছি দুইজনে। হ্যাঁ, আমরা হচ্ছে গল্প করছি, আমরা উইয়ের গল্প করছি, আমরা আমাদের নিজেদের গল্প করছি। আমি শুরু থেকেই বলছিলাম যে আমরা আর কিছু না, আমরা আড্ডা দিব, গল্প করবো, নিজেদের গল্প বলবো, উইয়ের গল্প বলবো। আমাদের গল্পের মাধ্যমে যদি নতুন যারা আছেন তারা অনুপ্রাণিত হয়, তারা যদি কিছু শিখেন, সেটা হবে আমাদের প্রাপ্তি। তো আমি হচ্ছে যে বিষয় নিয়ে এখন যেটাতে ফিরে আসবো, সেটা হচ্ছে একই পণ্য নিয়ে যারা কাজ করেন, এটা খুব একটা সেন্সিটিভ ইস্যু আমি বলবো। উইয়েতে জয়েন করার আগে আমি এটাই জানতাম যে একই পণ্য, সমগোত্রীয় পণ্য নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে একটা হিংসা থাকে, একটা রেষারেষি থাকে। আহ
মুখ দেখা দেখি বন্ধ থাকে অনেকটা এরকম। কিন্তু দেখেন আমরা যখন চিন্তা করি কোনো মার্কেটের কথা, যখন চিন্তা করি, কোনো বাজারের কথা চিন্তা করি, দুই মুদির দোকানের দুইজন যে ওনার, তাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকে। বা কোনো কাপড়ের দোকানে যান, তার দোকানে নাই, অন্য দোকান থেকে কিন্তু নিয়ে আসা, কাস্টমারকে ফেরত দেয় না, সে দিয়ে দেয়। ওখানে কিন্তু ভালো রিলেশন। কিন্তু যখন আমরা ই কমার্স ইন্ডাস্ট্রিতে দেখি, আমরা জানতাম যে ই কমার্স ইন্ডাস্ট্রিতে সমগোত্রীয় পণ্য নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে একটা রেষারেষি আছে, হিংসা আছে। কিন্তু ওইতে এসে কিন্তু আমরা এটার একটা বিপরীত চিত্র দেখতে পেয়েছি। এখানে আমরা এসে মেসেজটা পেয়েছি যে সমগোত্রীয় পণ্য নিয়ে যারা কাজ করেন তাদেরকে এক হয়ে কাজ করতে হবে, একইভাবে চিন্তা করতে হবে, এক হয়ে একজুট হয়ে চিন্তা করলে ওই মার্কেটটা বড় হবে, আরো বেশি কাস্টমার তৈরি হবে, এবং যে পণ্যটা নিয়ে আমরা কাজ করছি সেই পণ্যটা উপকৃত হবে, আলটিমেটলি ওই পণ্যটার মার্কেট বড় হবে এবং সবাই উপকৃত হবে। সেজন্য আমাদের এক হয়ে কাজ করতে হবে। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কাজু বাদাম নিয়ে আরো অনেকে কাজ করছেন এখন ওয়েতে, আপনার পাশাপাশি আরো অনেকে আমরা দেখতে পাচ্ছি। তো যদি এই প্রশ্নটা আসে আপনার কাছে যে কোনো কাস্টমার যখন কাজু বাদাম কিনবে, তখন কাস্টমার অন্য কারোর কাছ থেকে না কিনে আপনার কাছে কেন আসবে? আহ এই প্রশ্নটার কি উত্তর দিবেন? মানে আপনার কি মনে হয় যে কেন আপনার কাছে আসবে? ধন্যবাদ আপু। আমি যে কাজটা করি সব সময় আমি চিন্তা করি, বারবারই ঘুরে ফিরে একটা কথাই আসবো, যে আমি কোয়ালিটির ব্যাপারে খুব মানে কোনো ছাড় দেই না। রাজীব স্যার সবসময় বলতেন যে প্রাইস, দাম হোক, বেশি দাম দেন সমস্যা নাই, কিন্তু আপনার কোয়ালিটিটা মেনটেন করবেন। তো আমি যেটা করি, আমি দামের দিকে নিয়ে নয়, কোয়ালিটিটা মেনটেন করতে চেষ্টা করি। কারণ যেহেতু এটা খাবারের প্রোডাক্ট, কোয়ালিটি যদি ভালো না হয়, নিম্নমানের হয়, হয়তো আহ, আহ, শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো আমি সবসময় চেষ্টা করি যাতে কোয়ালিটি মেনটেন করতে, আমি নিজের হাতেই সব মানে প্রসেসিং এর সব কাজগুলো আমি নিজের হাতেই দেখাশোনা করি, নিজেই করি। এবং আমার পরিবারের অন্য সদস্যরাও আমাকে হেল্প করে। তো যেটা আপু, যেটা আমি বলবো, যদি কোয়ালিটিটা মেনটেন করা যায়, প্রাথমিক পর্যায়ে যদি আমরা বিক্রিটা আমাদের কমও হয়, সার্বিক পর্যায়ে কিন্তু বিক্রি বেড়ে যাবে। যদি একজনকে কাস্টমার আমি আহ, খাওয়াইতে পারি, আমার প্রোডাক্টটা যদি নেয়, তো উনি কিন্তু বারবার নিবেন। কারণ আপনি চিন্তা করবেন যে আমি যেহেতু খাবো, আমার বাচ্চারা খাবে খাবারের পর এটা, তো সেক্ষেত্রে এটা যদি একটু দাম বেশিও হয়, কিন্তু কোয়ালিটিটা যদি ভালো হয়, তাহলে আগে পরে বিক্রি বেড়েই যাবে। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, প্রথম দিকে হয়তো আমি অনেক কথা শুনতাম যে আপনার বিদেশি কাজু বাদাম থেকেও আপনার কাজু বাদাম দাম কেন, আরো কমে তো পাচ্ছি। তো আমি ওনাদেরকে শুধু একটা কথাই বলতাম যে আপু, আমি আমার কোয়ালিটিটা সবসময় বেস্ট দিতে চেষ্টা করি। আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আমি নিজের হাতেই সবকিছু করি। আর যেহেতু দেশি পণ্য এটা, আমাদের কোনো প্রিজারভেটিভ দেওয়া হয় না। আর সেজন্য আমাদের এটা হয়তো মনে হতে পারে একটু প্রাইস বেশি, কিন্তু প্রোডাক্টটা ভালো। আপনারা একবার যদি ইউজ করেন, একবার যদি খান, খেয়ে যদি আপনাদের ভালো লাগে, আশা করি বারবার নিবেন। তো আমি প্রচুর সাড়া পাইছি। প্রথম দিকে এই ধরনের কথা শুনলো, এখন খুব একটা এরকম কথা শুনতে হয় না। ইনশাল্লাহ আমার প্রোডাক্টটা ঘুরে ঘুরেই নিচ্ছে। আর আমি যেটা, আপু, আপনার কথার সাথে আমি একমত হব। যেমন আমরা একই পণ্য নিয়ে যারা কাজ করি, তারা যদি আমরা সমবেত হই, এক এক হই, তাহলে আমাদের পণ্যর বাজারটা বেড়ে যাবে। এটা অনেকের মতে একটা ভিন্ন ধারণা যে ও বিক্রি করতেছে, আমি একটু কমে, আমি 50 টাকা কমে দিয়ে দিই, 50 টাকা কমে দিলে আমার বিক্রিটা বেড়ে যাবে। কিন্তু আমি যেটা রাঙামাটিতে বিশেষ করে অনলাইন উদ্যোক্তা যারা, তাদেরকে আমি একত্রিত করছি, করে আমি এই জিনিসটাই বোঝাতে চেষ্টা করছি যে তো একই পণ্য হোক, আমরা যদি দামটা, কোয়ালিটি মেনটেন করে দাম বেশিও দেই, আমাদের পণ্যটা এখন বিক্রি না হলে এক সময় না এক সময় বিক্রি হবে। কিন্তু কোয়ালিটির ব্যাপারটা খুবই মানে জরুরি, এটাকে ছাড় দেওয়া যাবে না। আর দামটা আমরা একদম সবাইকে একই দামে বিক্রি করবো আমরা, আমাদের মধ্যে এরকম একটা নীতি তৈরি হয়েছে। তো আমি সব ডিস্ট্রিক্টের জন্য আমি একই কথা বলবো যে আমরা একজন একজনের পিছনে না লেগে, একজন একজনের মানে নিজের পণ্যটাকে যাতে সস্তা না বানায় ফেলি,
যে উনি একটু কাকুলি আপু 10,000 টাকা দিয়ে জামদানি বিক্রি করছে, তো আমি যদি এটা 7,000 টাকা দিয়ে বিক্রি করে দিই আমার তো আর বেশি বিক্রি হবে। কথাটা কিন্তু এরকম না। আমরা চিন্তা করবো যে কাকুলি আপু জামদানি 10,000 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে ওইটা 10,000 টাকারই জামদানি, সেই জন্যই 10,000 টাকা বিক্রি হচ্ছে। আর আরেকজন জন সেম ডিজাইনেরই যখন 7,000 টাকা দিয়ে দিবে, তখন আমাদের মাথার মধ্যে কিন্তু ওই জিনিসটাই ঢুকবে যে তাহলে এটা 10,000 টাকা জামদানি না, এটা হয়তো 7,000 টাকারই জামদানি। তো এই জিনিসটা আসলে আমাদেরকে বুঝাইতে হবে, কাস্টমারদেরকে আমরা বুঝাইতে বুঝাইতে যদি পারি, তাহলে আমরা আমাদের ব্যবসায় সফল হতে পারবো। আর এই ক্ষেত্রে মিডিয়া হিসেবে আমাদের কিন্তু উই খুব বড় অবদান রাখছে। কারণ উইয়ের মাধ্যমে কিন্তু আমরা এই ব্র্যান্ডিং গুলা করতে পারছি, আমাদের পণ্যগুলো আহ, আহ, বিভিন্ন জায়গায় যাচ্ছে, যেমন 64টা ডিস্ট্রিক্টেই কিন্তু এখন আমার কাজু বাদাম পৌঁছে গেছে। এবং যারা একবার নিছে বারবার আমার রিপিট কাস্টমার হচ্ছে। এবং যারা না নিতে পারছে তারাও বারবার আমাকে ফলো দিয়ে দিচ্ছে যে আপু আমরা নিব, একটু একটু স্বাবলম্বী হই, নিজের ব্যবসাটা একটু দাঁড় করাই, তারপর আপনার থেকে কাজু বাদাম নিব। এই যে একটা প্রাপ্তি, এই যে। আর সবাই বলে যে ইয়ার কাকুলিয়াপুর জামদানি, জামদানি রানী কাকুলিয়াপুর। আমার মনে হয় ওর এমন কোনো সদস্য নাই যে সে না নিতে পারলেও যে ইচ্ছা নাই যে আপনার থেকে একটা জামদানি শাড়ি নিবে। তো এই যে এটা কিন্তু একদিনে হয় নাই, এটার জন্য কিন্তু কাকলি আপু অনেক কষ্ট করছেন। আমাদের প্রোডাক্টটা নিয়েও যদি আমরা এইভাবে কাজ করে যাই, এইভাবে কষ্ট করি, মানে ধৈর্য ধরে, তাহলে আমার মনে হয় কাকুলি আপুর মতো আমরাও এক সময় ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, সবাই আমাদেরকে এক নামে চিনতে পারবে। ইনশাল্লাহ আপু, আমি আমি বলবো যে আমার মতো না, আমাকে আপনারা সবাই ছাড়িয়ে যাবেন, সবকিছুতেই সব দিক দিয়ে ছাড়িয়ে যাবেন, এবং আমি আপনাদের পাশে সব সময় আছি। যে কোনো বিষয়ে আমাকে পাশে পাবেন। ওই থেকে আমি অনেক কিছু পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। সো ওইকে আমার অনেক কিছু দেয়ার আছে। তো আমি এই দোয়াটাই করব যে আপনারা আমাকে ছাড়িয়ে যান, অনেক উপরে যান। ইনশাল্লাহ একদিন দেখবো, এবং আমি খুব গর্ব করে বলবো যে হ্যাঁ, আমিও বিয়েতে ওনাদের সাথে ছিলাম, ওনার সাথে ছিলাম। আমি ওনাদেরই একজন অংশ। তো ইনশাল্লাহ বলবো। তো আহ, খুব ভালো বলেছেন যে আসলে আমরা আমাদের কোয়ালিটি মেনটেন করি এবং আমাদের পণ্য সম্পর্কে জানাই, তাহলে কাস্টমার আমার কাছে একবার নিলে হলে রিপিট হয়ে আবার আসবে। এবং আমরা পণ্যের মান ধরে রেখে প্রাইসিংটাও ঠিক রাখি, বাজার নষ্ট না করি। তো ঠিক আছে, এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাবো, যেটা আমরা যারা দেশি পণ্য নিয়ে কাজ করি আসলে, সেই ব্যাপারে আমি বলবো দেশি পণ্যের অনেক থাকে যে অনেক লিমিটেশন থাকে। যেমন ফান্ডিং এর একটা ব্যাপার থাকে। কিন্তু আমাদের প্রোডাক্ট ভালো, আমরা জানি, আমরা এটা প্রচার করে ফেলেছি যে আমাদের প্রোডাক্ট ভালো, কোয়ালিটি ভালো, এবং খুব স্বাস্থ্যসম্মত খাবার, খুব স্বাস্থ্যসম্মত। এখন কাজু বাদামটা যদি আমরা আরো বিস্তৃত করতে চাই, চাষের সম্প্রসারণ করতে চাই, তাহলে আপনার কি মনে হয় যে সরকার থেকে বা বেসরকারি পর্যায়ে আমরা কি ধরনের সহযোগিতা আসলে আশা করতে পারি তাদের কাছ থেকে? আপু, প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, যারা একদম গ্রামে থাকে, যাদের মানে আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু হয়তো তাদের কিছু জমি আছে, ওই জমির মধ্যে কাজু বাদাম চাষ করছে। তো তাদেরকে যদি আমরা আসলে প্রসেসিং করার মতো মানে কোনো মেশিনের ব্যবস্থা করা যেতে পারে, এবং তাদেরকে যদি উৎসাহ দেওয়া যায় যে আমরা সরকারি ভাবে তোমাদেরকে সহযোগিতা করব, তাহলে কাজু বাদামের চাষ অনেক বেড়ে যাবে। আসলে আমরা যে পরিমাণে কাজু বাদাম পাচ্ছি, আমাদের দেশের জন্য এটা পর্যাপ্ত না। তো এই পর্যাপ্ত আহ, 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 বাড়ানোর জন্য, এটার যোগান বাড়ানোর জন্য আমাদেরকে কাজু বাদামের চাষ বাড়াইতে হবে। আর এটা বাড়ানোর জন্য কিন্তু আমাদের কৃষক লেভেলকে সহযোগিতা যদি আমরা করতে পারি, কৃষি পর্যায়ে যারা কাজ করে তাদেরকে যদি, যাদের জমি নাই তাদেরকে যদি জমি দিয়ে সহযোগিতা করা যায়, যাদের হয়তো মানে উম, উম, জমি আছে কিন্তু তাদেরকে যদি কিছু কাজু বাদামের চারা দেওয়া যায়, তাহলে তারা সেগুলো যদি করে, তাহলেও বাগান বৃদ্ধি পাবে। এভাবে সরকারি ভাবে যদি সহযোগিতা করা যায়, এবং যারা বেসরকারি ভাবেও যাদের আর্থিক অবস্থা ভালো, যারা সহযোগিতা করার মতো মনোভাব, আমাদের দেশের অনেক মানুষ আছে যারা হয়তো মানে
ওরকম পাচ্ছে না যে কোথায় সহযোগিতা করব, সে জায়গাটা খুঁজে পাচ্ছে না। তো ওইভাবে ওনারা যদি চান যে আমি এ ধরনের কৃষকদেরকে সহযোগিতা করতে পারেন বিভিন্ন ফান্ডিং এর ব্যবস্থা করে, অথবা যদি ঋণের ব্যবস্থা যদি কিছু নাও পারা যায়, তো সরকারি ভাবে যদি ওনাদেরকে খুব স্বল্প আহ, আহ, সুদে যদি ঋণ দেওয়া যায়, ঋণের ব্যবস্থা করা যায়, তাইলে আমার মনে হয় কাজু বাদামের চাষ বৃদ্ধি পাবে এবং আমরা দেশ ছাড়িয়ে বিদেশেও আমরা কাজু বাদাম রপ্তানি করতে পারবো একটা সময়, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা এরকমই আশা করি আসলে। এই ধরনের সাহায্য সাহায্য সহযোগিতা পাবো যদি কোনোভাবে, যদি তাদেরকে ট্রেন করা যায়, সেটাও অনেক ভালো উদ্যোগ হবে। আর স্বল্প সুদে ঋণ দেয়া যায়, তাহলে ওরা অনেক ভালো করবে। তাদেরকে হচ্ছে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, তাহলে তারা তাদের কাজের দিকে মনোযোগ দিবে। এবং আশা করবো আপনি যে কথাগুলো বলেছেন সরকারি বেসরকারি পর্যায়ে, আমরা হয়তো অচিরেই এগুলা পাবো। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে, বা বেসরকারি পর্যায়ে থেকে আমরা সাহায্য সহযোগিতা পাবো আমাদের দেশের জন্য, আমাদের দেশের অর্থনীতির জন্য। তো আপু, আবার হচ্ছে ঘুরে ফিরে একই কথা আসবো যে ওয়েতে আসলে এটা আমি শুরু থেকে এত বেশি শুনে আসছি, সেজন্য ওই ঘুরে ফিরে দেখা যায় ওই ওই দিকেই চলে আসি। যেমন অনলাইন ব্যবসা যারা করেন, হ্যাঁ, তারা হচ্ছে ঢাকায় যারা থাকেন তাদের থেকে যারা ঢাকার বাইরে থাকেন তাদের সুযোগ সুবিধাটা কম, অনেকে আমরা এরকম মনে করি। আর মনে করি যে ঢাকায় যারা থাকেন তাদের সাথে একটা প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তার একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতামূলক মনোভাব থাকে। তো আপনার কি মনে হয় যে আম, কতটুকুন প্রতিযোগিতা আসলে করতে হয়, এবং কোন কোন সেক্টরে ওই প্রতিযোগিতাটা বিদ্যমান? বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে আসলে আম, প্রতিযোগিতাটা মনোভাবটা এই জন্য তৈরি হয়, যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে তাদের অনেক সুযোগ সুবিধাগুলাই থাকে না। যেমন এক তো তারা স্বল্প শিক্ষিত থাকে, দ্বিতীয়ত নেটের সমস্যা, তৃতীয়ত তাদের ফান্ডিং থাকে না। হ্যাঁ, যেটা আমাদের বিশেষ করে শহরের লোকজন যেহেতু শিক্ষিত থাকে, তাদের তো আর্থিক অবস্থাটাও ভালো থাকে। তো সেজন্য তারা সবসময় চিন্তা করে যে আমি ঢাকা শহরের লোকজনের সাথে পেরে উঠতে পারবো না। ওনারা তো সব দিক দিয়ে এগিয়ে। তা বিশেষ করে বড় বড় মার্কেট গুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক, বড় বড় শহরগুলা কেন্দ্রিক। মফস্বল শহরগুলো কিন্তু সব এ ধরনের সুবিধাগুলো আমরা একটু আহ, কম পাই। যেটা যেমন আমি আমার এটা দিয়েই বলি, যেমন আমার কাজু বাদামের জন্য প্রচুর পটের প্রয়োজন হয় প্যাকেজিং এর জন্য। তো প্যাকেজিং এর এই পটগুলো কিন্তু আমরা অনেক দামে এখানে চড়া দামে কিনতে হয়, যেটা ঢাকা বা অন্যান্য বড় শহরগুলোতে কিন্তু একটু স্বল্প মূল্যে পাওয়া যায়, অথবা চাইলে অর্ডার দিয়ে তৈরি করা যায়, যেটা আমরা পারি না। তো এই ধরনের সুযোগ সুবিধা যদি গ্রাম অঞ্চলের মানুষও পায়, তাইলে শহর আর গ্রাম কোনো ভেদাভেদ থাকবে না, সবাই ইনশাল্লাহ সব সব এলাকার নারীরাই উঠে আসতে পারবে। আর এই আমাদেরকে কম্পিটিটর এক একজনকে না ভেবে আমরা যদি নিজেদের কাজকে ভালোবেসে, সেটা শহরেই হোক আর গ্রামেই হোক, যদি আমাদের নিজেদের কাজ, আমাদের হাতের কাছে যে প্রোডাক্ট যেগুলো পাই আমরা, ওগুলা নিয়ে যদি আমরা কাজ করি, সেটা গ্রামের পণ্য হলেও কিন্তু সে আগে যাবে। আর এই জিনিসটা কিন্তু উই খুব ভালোভাবেই সাপোর্ট দিয়ে যাচ্ছে। উই এর বিভিন্ন পোস্ট থেকে কিন্তু আমরা উৎসাহিত হচ্ছি যে আমাদের শুধু শহর কেন্দ্রিক হব না আমরা, আমাদের গ্রামের চাল আছে, চালটা নিয়ে আমি নামবো। আমার গ্রামে পিঠা আছে, পিঠাটা করব। এগুলা কিন্তু পড়াশোনা করার প্রয়োজন হয় না, এগুলা যদি সামান্য একটু মানে বুদ্ধি থাকে তাহলে করতে পারে। তো সেই জন্য আহ, আমি সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে শহর গ্রাম এটা চিন্তা মাথার মধ্যে না নিয়ে, আমার হাতে যেটা আছে আমি খুব সহজলভ্য যেটা পাবো, সেটা নিয়ে যদি আমরা কাজ করে যাই, একদিন না একদিন আমরা এটা সফলতা পাবো ইনশাল্লাহ, এবং আমরা ভালো আচ্ছা। পর্যায়ে যেতে হুম। পারবো। আচ্ছা, একদম ঠিক বলেছেন। আসলে আমাদের প্রথম হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম জানতে হবে। আমাদের সাইকোলজি তে যেটা থাকে যে আমরা গ্রামে দেখি পিছিয়ে আছি, এই চিন্তাটা হচ্ছে আমাদেরকে ঝেড়ে ফেলে দিতে হবে, তাহলে হচ্ছে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি। আমরা হচ্ছে আসলে আপনার সাথে কথা বলতে খুবই ভালো লাগছে, কখন সময় চলে গিয়েছে আমি বুঝতেই পারিনি। তো আমি একদম শেষ প্রান্তে চলে আসছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনাকে দেখে হয়তো একজন জয়ীকে দেখে হয়তো অনেকে অনুপ্রাণিত হতে পারে যে আমিও নিজের উদ্যোগ শুরু করব, আমিও কিছু একটা করব। যারা নতুন উদ্যোক্তা বা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য আপনি যদি কিছু বলেন, তাদের জন্য কি পরামর্শ আছে?
যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আমার শুধু একটাই অনুরোধ থাকবে যে আপনি যে পণ্যটা নিয়ে কাজ করেন না কেন, সেই পণ্যটার উপরে পড়াশোনা করেন এবং একটা পণ্যকে ফোকাস দেন। আমি বারবার ঘুরে ফিরে রাজীব স্যার এবং নিশাপুর কথাই বলবো যে আমরা এইটা কিন্তু শিখেছি শুধু ওই থেকে, যে একটা পণ্যের উপর ফোকাস করতে হবে প্রথম। আমাকে ব্র্যান্ডিং করতে হবে নিজেকে, আমার পণ্যকে। আর যদি একটা পণ্য নিয়ে আমরা কাজ করি এবং এটাকে ফোকাস করি, তাহলে খুব দ্রুত আমরা পরিচিত হতে পারবো। আর আর সবচেয়ে বড় কথা, যারা এখনো শুরু করে নাই, যেমন উদ্যোক্তা হতে চাচ্ছেন কিন্তু এখনো শুরু করেন নাই, তাদেরকে বলবো যে আপনি যে আপনার মন কি চায়, আপনি কি চান, আপনি কি নিয়ে কাজ করতে চান, সেটা আগে নিজেকে প্রশ্ন করেন। নিজে প্রশ্ন করে প্রশ্নের উত্তর নিজেকেই বের করতে হবে। এটা নিশা আপু বলে দিতে পারবেন না, রাজীব স্যার বলে দিতে পারবেন না, কাকুলি আপু বলে দিতে পারবেন না। এটা কিন্তু নিজেকে বের করতে হবে। আমি কি চাই, আমি কি হতে চাই, আমি কি একজন কাজু বাদামের ব্যবসায়ী হব, নাকি আমি জামদানি রানী হব, নাকি আমি চালের ব্যবসা করব, সেটা কিন্তু নিজেকে বের করতে হবে যে আমি কি করতে পারবো। আর সেটা নিয়ে যখন আমি আমার মাথায় আসবে যে আমি এটা নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টটা সম্পর্কে জানতে হবে, বিস্তারিত পড়াশোনা করতে হবে, সে স্পটে যেতে হবে, দেখতে হবে, ঘুরতে হবে, সে সম্পর্কে জেনে শুনে বুঝে যদি উদ্যোক্তা হন, আমার মনে হয় বেশি সফল হবেন সবাই। নতুন উদ্যোক্তার জন্য আমার এটাই বলার ছিল আপু। খুবই ভালো বলেছেন আপু, চমৎকার বলেছেন। আসলেই তাই, আমাদের হচ্ছে আগে নিজের মনের কথা শুনতে হবে, আমরা কি নিয়ে কাজ করতে আগ্রহী সেটা নিয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে এবং শুরু করে দিতে হবে। সবচেয়ে বড় হচ্ছে নিজের চিন্তা থাকতে হবে, নিজের উদ্দেশ্য থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। তাহলে হচ্ছে ইচ্ছা করে শুরু করে দিলেই হচ্ছে হয়ে যায় আমাদের। এটা অসংখ্য ধন্যবাদ, আপনার এই মূল্যবান সময় দিলেন আমাদেরকে। একটা চমৎকার একটা সেশন পেয়েছি আপনার কাছ থেকে, অনেক কিছু শিখতে পেরেছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার ইচ্ছাগুলা স্বপ্নগুলা পূরণ হোক এবং আপনাকে আরো অনেক উপরে দেখতে চাই এবং আপনার সফলতা কামনা করছি। ধন্যবাদ আপু। আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনার সাথে একটা লাইভ প্রোগ্রাম করতে পারছি, এটা যে আমার কি আনন্দ লাগছে আপু। আপু দেখে আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। রাজীব স্যার, নিশা আপুর পরেই কিন্তু আপনাকে আমরা মানে একদম হিসেবে জানি, যে আমাদের ওয়ের রোল মডেল বলতে পারি আমরা। তো আপনার সাথে যে প্রোগ্রামটা করতে পারছি এর জন্য আমারও অনেক ভালো লাগছে আসলে। কখন যে কথা বলতে বলতে কোথায় হারিয়ে গেছে আসলে বুঝতেও পারি না যে কোনো একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা দুজন একজন একজনের সাথে কথা বলছি, দুষ্টামি করছি। আর খুব, আর আমি নিশা আপু এবং রাজীব স্যারকে অনেক ধন্যবাদ দিব যে আমাদেরকে উইয়ের মতো এমন একটা প্ল্যাটফর্মের সুযোগ করে দিছে। আমরা এখানে আমাদের প্রোডাক্টকে মানে প্রচার করতে পারছি এবং আমরা আমাদের নিজেদেরকে পরিচিত করতে পারছি, সবচেয়ে বড় কথা। কারণ উই না থাকলে আজকে আমি যে জয়ী সেটা হতাম না। তবে জয়ী আমি আমি কখনো আমি নিজেকে জয়ী হিসেবে দেখতে চাই না। আমি জয়ীদের, আমার উই সময় 11 লাখ উই পরিবারের সবাই জয়ী। কারণ তারা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ করে যাচ্ছেন, তারাই সত্যিকারের জয়ী। তারা যে এত কষ্ট করে এত কিছু, এত মাইল হেঁটে তাদের পণ্যগুলো এই যে পরিবহনে এনে দিয়ে যায়, আমি বলবো এই জয়টা তাদের, যারা মানে কষ্ট করে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। আর আমি সব সবার সেই নারীদের যারা কর্ম করছে, কাজ করছে, তাদের প্রতীক হিসেবে থাকতে চাই। ধন্যবাদ আপু আপনাকে, সিদ্ধার্থকে অসংখ্য দাকেও ধন্যবাদ। ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অসংখ্য কমেন্ট পেয়েছি। কমেন্ট গুলা পড়তে কোনো সময়ের অভাবে পড়তে পারি নাই। আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি আপনাদের কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্ট, লাইক, কমেন্টে হচ্ছে আমাদের প্রোগ্রামের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আপনারা দেখছেন সিদ্ধার্থ দিয়ে প্রযোজিত বিশ্ব বাংলার সাপ্তাহিক প্রোগ্রাম উদ্যোক্তার গল্প। আপনারা যদি অংশগ্রহণ করতে চান, নিচের ফোন নাম্বারে যোগাযোগ করুন। ইনশাল্লাহ কথা হবে, আবারও দেখা হবে কোনো একজন নতুন উদ্যোক্তার সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।